আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ ইকরাম হুসাইন। আজকে নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এটা আমাদের এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক বর্ণনা। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রাথমিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যেমন মোল, মোলার দ্রবণ, মোলার আয়তন, মোলারিটি, স্টয়চিওমেট্রি এবং অ্যানালার। এই ছোটখাটো বিষয়গুলো প্রাথমিক আলোচনায় যা বলা দরকার। আর আজকে আমরা এটা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হয়, আবার এগুলো থেকে ছোট ছোট করে জ্ঞানমূলক প্রশ্ন হয়, অবজেক্টিভ আকারের প্রশ্ন হয়। তার মানে এই বিষয়গুলো যদি আমরা বিস্তারিত বুঝতে পারি, তাহলে আমরা আমাদের যেভাবেই প্রশ্ন করুক আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো। আর আজকের বিষয়টা হলো প্রথমে শতকরা সংযুতি। সংযুতি খেয়াল করো, প্রথমে শতকরা সংযুতি কি কথাটা আমাদের বুঝতে হবে, তারপরে শতকরা সংযুতি নির্ণয়। শতকরা সংযুতি কোন একটা যৌগে বিদ্যমান উপাদান পরমাণুর শতকরা পরিমাণকে ওই মৌলের ওই যৌগের সাপেক্ষে শতকরা সংযুতি বলে। অর্থাৎ কোন একটা যৌগের মধ্যে যে তার উপাদান মৌলগুলো আছে, ওই মৌলের শতকরা পরিমাণটাকে বলা হয় শতকরা সংযুতি। অর্থাৎ কোন মৌলে বিদ্যমান উপাদান পরমাণুর শতকরা পরিমাণকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। যেমন যদি আমরা পানি দিয়ে একটা উদাহরণ হিসাবে ক্লিয়ার করি, তাহলে পানির আণবিক ভর হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি 1, তার 2 পরমাণু 2, অক্সিজেনের 16, 18 গ্রাম। এখানে উপাদান পরমাণু আছে মোট 3টা, তার মৌল হলো 2টা, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এই যৌগটার ভর হলো 18 গ্রাম। এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে কি পরিমাণ হাইড্রোজেন আছে এবং কি পরিমাণ অক্সিজেন আছে এটা বের করব। আর এটাই হচ্ছে শতকরা সংযুতি। যেমন হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর উক্ত যৌগের বেলায় 2, তাহলে 18 গ্রাম 18 গ্রাম পানিতে হাইড্রোজেনের পরিমাণ 2 গ্রাম। সুতরাং 1 গ্রাম পানিতে হাইড্রোজেনের পরিমাণ 100 গ্রাম পানিতে। এটা ভাগ করলে আমরা যা পাই সাধারণত 11.11 এমন পেতে পারি। এইটা তোমরা হিসাব করে নিবা। তাহলে বের করার জন্য আমি প্রথম ঐকিক নিয়মটা দেখালাম, যেটা আমরা আগে থেকে জানি, 7 এবং 8 অনেক অঙ্ক করছি এই নিয়মে। এই কারণে সহজে এই নিয়মটা দেখালাম। আর এইটা ছাড়াও আমরা একদম সরাসরি বের করতে পারি। যেমন এটাকে যদি আমি এভাবে লিখতে পারি, এ পর্যন্ত এই লাইনটার দিকে খেয়াল করো, উক্ত যৌগের মধ্যে যে পরিমাণ আছে তাকে যদি 100 দিয়ে গুণ করি আর যৌগটার আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে উক্ত যৌগের উপাদান মৌলের পরমাণুটার শতকরা সংযুতি আমরা পাবো। ঠিক একইভাবে যদি আমরা অক্সিজেন বের করি,
অক্সিজেন 16 গ্রাম 100/18 এত পার্সেন্ট। তাহলে খেয়াল করো, এতগুলো লাইন লিখে ঠিক নিয়মে আমরা এটা বের করলাম। পরবর্তীতে আমরা যদি এটা জানা থাকে আমরা এইভাবে এক লাইনেও কাজগুলো করে ফেলতে পারি। ঠিক একইভাবে আমরা নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি আরো অনেক যৌগ দিতে পারি আমরা, যেগুলো শতকরা সংযুতি নিজেরা চেষ্টা করে বের করতে পারবো। আর তার একটা উপায় দেখাই দিলাম, তোমরা এই বাকি যে যৌগগুলো দিলাম এগুলা বাসায় চেষ্টা করবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে স্যার পরবর্তীতে আবার দেখিয়ে দিব। তারপরে আসো স্থূল সংকেত। স্থূল সংকেত, স্থূল সংকেত হলো কোন যৌগে বিদ্যমান উপাদান পরমাণুর সংখ্যার সরল অনুপাত নিয়ে গঠিত সংকেত। তার মানে কোন একটা যৌগের মধ্যে উপাদান মৌলের পরমাণু সংখ্যাটার সরল অনুপাত নিয়ে যে সংকেত গঠিত হয় তাকে স্থূল সংকেত বলে। যেমন আমরা যদি বেনজিনের কথা চিন্তা করি, C6H6, এখানে আছে হাইড্রোজেন এবং কার্বন, আর দুইটার মধ্যে প্রত্যেকটারই 6 পরমাণু 6 পরমাণু করে আছে। তাহলে যদি আমরা কার্বন অনুপাত হাইড্রোজেন 6 এটা যদি সরল অনুপাত বের করি 6 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই সুতরাং বেনজিনের স্থূল সংকেত একটা কার্বন এবং একটা হাইড্রোজেন। তাহলে সরল অনুপাত, আমরা সরল অনুপাত নিয়ে গঠিত যে সংকেতটা পাবো এটাই হচ্ছে কোন একটা যৌগের স্থূল সংকেত। অন্য কিছু যৌগ আছে, যেমন গ্লুকোজের কথা বললে C6H12O6, এটা স্থূল সংকেত হবে CH2O। অ্যাসিটিলিন C2H2CH। তাহলে বুঝতে পারলা যে স্থূল সংকেত কি? কোন একটা যৌগের বিদ্যমান উপাদান পরমাণুর সরল অনুপাত নিয়ে গঠিত সংকেতটাই হচ্ছে ওই যৌগের স্থূল সংকেত। আসো আণবিক সংকেত সম্পর্কে জানি। আণবিক সংকেত হলো কোন একটা যৌগে বিদ্যমান উপাদান পরমাণুর প্রকৃত সংখ্যা, উপাদান পরমাণুর প্রকৃত সংখ্যা নিয়ে গঠিত সংকেতটাই হচ্ছে ওই যৌগের আণবিক সংকেত। একটু আগে আমরা যে স্থূল সংকেত বললাম ওইটাতে তার প্রকৃত সংখ্যা না লিখে আমরা সরল অনুপাতটা দিয়ে প্রকাশ করলাম। আর আণবিক সংকেতে গিয়ে সরল অনুপাত না, উপাদান পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা দিয়ে। যেমন একটু আগে যে উদাহরণটা আমরা দিলাম C6H6 বেনজিন, এই বেনজিনের আণবিক সংকেত C6H6। এখানে প্রকৃত সংখ্যা যেটা আছে কার্বন 6 পরমাণু, হাইড্রোজেন 6 পরমাণু, সম্পূর্ণটা দিয়ে আমরা যে সংকেতটা প্রকাশ করি এটা হচ্ছে এই যৌগের আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে কিছু পার্থক্য আছে। যদি আমরা আরো যৌগ দেখাই, গ্লুকোজের ব্যাপারটা আমরা বলতে পারি প্রকৃত সংখ্যা, তার মানে প্রকৃত সংখ্যা নিয়ে গঠিত সংকেত। তাহলে আমাদের আলোচনার প্রেক্ষিতে আসে স্থূল সংকেত ও আণবিক সংকেতের
পার্থক্য। স্থূল সংকেত এবং আণবিক সংকেতের পার্থক্যটা জেনে রাখা দরকার, যেহেতু দুইটাই একটা যৌগের সংকেত হইতে পারে, কোনোটা প্রকৃত সংখ্যা নিয়ে গঠিত হয় আর কোনোটা উপাদান পরমাণুর সরল অনুপাত নিয়ে গঠিত হয়, সেহেতু এটার পার্থক্য থাকে। তাহলে খেয়াল করো, প্রথম পার্থক্য আমরা সংজ্ঞাকেই নিতে পারি, অর্থাৎ স্থূল সংকেত এবং প্রকৃত আণবিক সংকেতের যে সংজ্ঞাটা আছে এটা একটা পার্থক্য আকারে আমরা বলতে পারি। যেমন স্থূল সংকেতে কোন একটা যৌগের উপাদান পরমাণুর সরল অনুপাত নিয়ে গঠিত সংকেত, আর আণবিক সংকেতের বেলায় কোন একটা যৌগের বিদ্যমান উপাদান পরমাণু প্রকৃত সংখ্যা নিয়ে, তার মানে যতটা পরমাণু আছে ঠিক ততটা পরমাণু উল্লেখ করে যে সংকেত গঠিত করি ওইটা হচ্ছে আণবিক সংকেত। 2 নাম্বার, একাধিক যৌগের স্থূল সংকেত একরকম হতে পারে, যেমন বেনজিন স্থূল সংকেত CH, এসিটিলিন স্থূল সংকেত CH। তাহলে একাধিক যৌগের স্থূল সংকেত একরকম হতে পারে, কিন্তু প্রত্যেকটা যৌগেরই আণবিক সংকেত ভিন্ন ভিন্ন, দুইটা যৌগের আণবিক সংকেত একরকম হয় না। 3 নাম্বার, স্থূল সংকেত দ্বারা কোন একটা যৌগ কি কি উপাদান মৌল দিয়ে গঠিত তা জানা যায়, আর আণবিক সংকেত দ্বারা যৌগটির আণবিক গঠন জানা যায়। তাহলে আমরা 3টা পার্থক্যের কথা বলে ফেললাম, সংজ্ঞা লিখলে একটা পার্থক্য হয়ে যায়। 2 নাম্বার, একাধিক যৌগের স্থূল সংকেত একরকম হতে পারে, আর প্রত্যেক একাধিক যৌগের আণবিক সংকেত একরকম হয় না, প্রত্যেকটা যৌগের আণবিক সংকেত স্বতন্ত্র, মানে অর্থাৎ ভিন্ন ভিন্ন। স্থূল সংকেত দ্বারা যৌগে বিদ্যমান উপাদান মৌলের কি কি মৌল দ্বারা গঠিত তা জানা যায়, আর আণবিক সংকেত দ্বারা যৌগের আণবিক গঠন সম্পর্কে জানা যায়। এখন আমরা একটা প্রশ্নে যাব, যে প্রশ্নটা থেকে কোন একটা যৌগের শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়টা দেখব। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম ওই কথাগুলাই আমরা একটা অঙ্কের মাধ্যমে, গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে দেখব। একটি যৌগ কোন একটি যৌগে হাইড্রোজেন গ্রাম, কার্বন গ্রাম এবং অক্সিজেন 3.6 গ্রাম, এবং যৌগটির আণবিক ভর 180 গ্রাম। এখান থেকে আমরা 3টা কাজ করব, উদ্দীপকের এই কথাটা থেকে আমরা 3টা কাজ করব। 3টা কাজই এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম, আর এখন গাণিতিক টার্ম এবং গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে কাজটা শেষ করব। 1 নাম্বার, শতকরা সংযুতি নির্ণয় করো। সংযুতি নির্ণয়। 2 নাম্বার, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। 3 নাম্বার, যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। 3টা জিনিস আমরা এখান থেকে বের করব। প্রথমত উদ্দীপকটাকে আমরা আবারও পড়ি। কোন একটি যৌগে 3টা উপাদান মৌল আছে, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন।
তার মধ্যে হাইড্রোজেনকে দেওয়া আছে 0.45 গ্রাম, কার্বন দেওয়া আছে 2.7 গ্রাম এবং অক্সিজেন দেওয়া আছে 3.6 গ্রাম এবং যৌগটির আণবিক ভর দেওয়া আছে 180 গ্রাম। তাহলে প্রথম আমাদের কাজ করতে হবে শতকরা সংযুতি নির্ণয় করব। শতকরা সংযুতি নির্ণয় করার পরে আমরা যৌগটার স্থূল সংকেত বের করব, তারপরে আমরা আণবিক সংকেত বের করব। প্রথমে আমরা যৌগটার শতকরা সংযুতি নির্ণয় করি। শতকরা সংযুতি উপাদান মৌলের পরমাণুগুলোর যে ভর দেওয়া আছে সবগুলোর সমষ্টি আমরা বের করি। মোট পরিমাণ 0.45, 2.7, 3.6 গ্রাম। তাহলে দেখো মোট কত হয়। যাদের সামনে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। ছয় 6.75 গ্রাম। প্রথমে আমরা যে পদ্ধতি বের করছিলাম ঠিক একইভাবে হাইড্রোজেনের শতকরা সংযুতি শূন্য 0.45 গুণ 100 ভাগ 6.75, দেখো কত হয়। ছয় 0.67%। একইভাবে কার্বনের শতকরা সংযুতি, কার্বনের পরিমাণ হলো 2.7 গুণ 100 ভাগ মোট পরিমাণ, যা আসে অক্সিজেনের 3.6 গুণ 100, 6.75। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, দেখো তো স্যাররা কত আসে মানটা। %40। আর এটা আসবে, এটাকে বাদ দিলে 3%। তাহলে আমরা যৌগটা যে পরিমাপ দেওয়া আছে ওইখান থেকে উপাদান মৌলের শতকরা সংযুতি পেয়ে গেলাম। আর এই শতকরা সংযুতি গুলা দিয়ে আমরা পরবর্তী ধাপটা করতে পারবো। এখন আমরা যৌগের স্থূল সংকেত নির্ণয় করব। যৌগগুলোর শতকরা সংযুতি আমরা যেটা পেলাম ওইটাকে যদি আমরা ব্যবহার করি, কার্বন 40% এবং অক্সিজেন 53.33%।
এটাকে আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি। শতকরা সংযুতি দেওয়া থাকলে আমরা স্থূল সংকেতটা দুইভাবে বের করতে পারি, একটা হলো বক্স আকারে বের করা, আরেকটা হলো ধাপে ধাপে বের করা। আমরা ধাপে ধাপে বের করতে পারি কিংবা বক্স আকারে বের করতে পারি। যদি বক্স আকারে বের করি যে এই কাজগুলো, ঠিক ধাপে ধাপে করলে একই কাজ, কাজের কোনো ভিন্নতা নাই, শুধু দুইটা উপায়ে করা। তা আমরা ধাপে ধাপে করি, ধাপে ধাপে করলে সহজে মনে থাকে, বক্স আকারটাও সহজ, কাজ একই। তাহলে প্রথম ধাপ, প্রথম ধাপে এই উপাদান মৌলের শতকরা সংযুতিকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে ভাগ করা। শতকরা পারমাণবিক ভর দিয়ে ভাগ করি। কার্বন, হাইড্রোজেন, 6.67 এক, কার্বন 40.12, অক্সিজেন 16। যদি আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 6 এখানে কি ভাগ করলে 6.67 পাই। এখানে এটাকে ভাগ করলে কত পাই? 3.33। এটাকে ভাগ করলে পাই 3.33 পাইলাম প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপে আসি। তোমরা সাথে সাথে উঠাই ফেলো, যেহেতু আমাদেরকে বারবার মুছে আবার লিখতে হয়, সাথে সাথে না উঠাইলে আবার উঠাইতে পারবে না। আর যদি একবার বুঝে যাও পরবর্তীতে আবার উঠাই ফেলতে পারবা। দ্বিতীয় ধাপ, ক্ষুদ্রতম ভগ্নাংশ দ্বারা ভাগ করে পাই। তাহলে হাইড্রোজেন 1 পেলাম 6.7, কার্বন 3.3, অক্সিজেন 3.3। তাহলে এই মানগুলোর মধ্যে ছোট হচ্ছে 3.33। এই সবচেয়ে ছোট মানটাকে দিয়ে যদি আমরা সবগুলোকে ভাগ করি 3.33, 3.33, 3.33, তাহলে এটাকে পাই আমরা প্রায় 2, এটাকে পাই 1, এটাকে পাই 1। অর্থাৎ আমাদের যে পরিমাপ দেওয়া আছে এই হিসাবে আমরা যে শতকরা সংযুতি পাইলাম, ওই শতকরা সংযুতি হিসাবে এই উক্ত যৌগে হাইড্রোজেনের পরিমাণ 2 ভাগ, কার্বনের পরিমাণ 1 ভাগ এবং অক্সিজেনের পরিমাণ 1 ভাগ। আর এটা হচ্ছে সরল অনুপাতটা, কারণ আমরা জানি স্থূল সংকেত প্রকাশ করার জন্য উপাদান মৌলের পরমাণুর সংখ্যার সরল অনুপাত। তাহলে এটা হলো সরল অনুপাত। আর এই সরল অনুপাত নিয়ে সুতরাং যৌগটি স্থূল সংকেত হবে কার্বন 1 পরমাণু, হাইড্রোজেন 2 পরমাণু, অক্সিজেন 1 পরমাণু, CH2O। তাহলে উক্ত যৌগটার বা প্রদত্ত যৌগটার স্থূল সংকেত হচ্ছে CH2O। এখন আমাদের তৃতীয় ধাপের কাজ, আমরা শতকরা সংযুতি বের করলাম, স্থূল সংকেত বের করলাম, এখন আণবিক সংকেতটা বের করব।
আণবিক সংকেত নির্ণয়। আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমাদের আণবিক ভর দরকার আর স্থূল সংকেত দরকার। তো আমরা স্থূল সংকেত বের করে নিলাম, আণবিক ভর দেওয়া আছে। খেয়াল রাখবা, কখনো কখনো আণবিক ভর না দিয়ে যৌগের বাষ্প ঘনত্ব দেওয়া থাকে। যদি কোনো যৌগের বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে আমরা আণবিক ভরটা বের করে নিতে হবে, কারণ বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে। আর সম্পর্কটা হচ্ছে কোন যৌগের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ যে বাষ্প ঘনত্বটা দেওয়া থাকে এটাকে দ্বিগুণ করলে যে পরিমাণ পাবো ওইটাই হচ্ছে যৌগের আণবিক ভর। আমাদের এখানে একটা কাজ আগিয়ে গেল, এটা হলো আমাদের আণবিক ভর দেওয়া আছে, বাষ্প ঘনত্ব না। আর যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকতো তাহলে আমরা 2 দিয়ে গুণ করে আণবিক ভরটা বের করে নিতাম। আবারও খেয়াল করো, বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যকার সম্পর্ক হলো কোন যৌগের আণবিক ভর ইকুয়াল 2 ইনটু বাষ্প ঘনত্ব, অর্থাৎ আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা পাই যৌগটি স্থূল সংকেত CH2O। মনে করি যৌগটির আণবিক সংকেত CH2ON। তার মানে n সংখ্যক গুণক রাশি আসতে পারে, হয়তো 1 আসতে পারে, 2 আসতে পারে, যে কোনো একটা সংখ্যা আসতে পারে, এই কারণে আমরা n দিয়ে দিলাম। আর মনে করি যৌগটার আণবিক সংকেত এটা। এখন এই যৌগটার আণবিক ভর বের করব। আণবিক ভর, কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর 16, হাইড্রোজেনের 1 1 করে 2, অক্সিজেনের কার্বনের 12, অক্সিজেনের 16, আর n সংখ্যক, তাহলে nটাকে আমরা গুণ আকারে লিখে দেই। তাহলে কত পাই? 14 16 30 n। এখন একই যৌগ, এই যে আণবিক ভরটা দেওয়া আছে এটা যে যৌগের, আমরা এই আণবিক সংকেত থেকে যে ভরটা পেলাম একই যৌগের, তাহলে একই যৌগের একটা চলক দিয়ে আরেকটা সরাসরি ভর দেওয়া আছে, দুইটাকে আমরা পরস্পর লিখতে পারি যেহেতু একই যৌগের আণবিক ভর। এখানে 180, তাহলে আমরা n এর মানটা 6 পাই। এটাকে আমি একটু উপরে লিখি, সুতরাং যৌগটির আণবিক সংকেত CH2O n, n এর পরিবর্তে আমরা লিখতে পারি CH2O6। তাহলে এটাকে যদি আমরা গুণ আকারে লিখি C6H12O6, অর্থাৎ যৌগটি গ্লুকোজ। আমাদেরকে যে যৌগটা দেওয়া আছে যৌগটা গ্লুকোজ। আর 3টা উদ্দীপক থেকে আমাদের 3টা অংশের কাজই শেষ হয়ে গেল। কোন একটা যৌগের গ্রাম এককে পরিমাণ দেওয়া থাকলে আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে পারি, স্থূল সংকেত নির্ণয় করতে পারি এবং
বাষ্প ঘনত্ব অথবা আণবিক ভর দেওয়া থাকলে যৌগটার আণবিক সংকেত নির্ণয় করতে পারি। আর একটা গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে আমরা দেখলাম। আর বইয়ের মধ্যে বেশ কয়েকটা এই ধরনের গাণিতিক সমস্যা আছে, এগুলো তোমরা সমাধান করে নিবা। আর আশা করতেছি কথাগুলো যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো তাহলে ইনশাল্লাহ সমস্যাগুলোর সমাধান করতে পারবা। তাহলে আমরা আজকে কি কি বললাম? শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যকার পার্থক্য, আর গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে শতকরা সংযুতি নির্ণয়, স্থূল সংকেত নির্ণয় এবং আণবিক সংকেত নির্ণয়, এই তিনটা কাজ শিখলাম। এগুলাকে ভালো করে একটু প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় যেভাবেই আসে এগুলার আমরা আনসার করতে পারি। শতকরা সংযুতি নির্ণয়ের জন্য জ্ঞানমূলক এবং অবজেক্টিভ আকারে প্রশ্ন আসতে পারে। যদি আমরা একটু বুঝে কাজ করি তাহলে যে কোনোভাবে প্রশ্ন আসলে আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো। তো ঠিক আছে স্যাররা, ভালো থাকো। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস ভালোভাবে শেষ করো। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।